5 মাস আগে যে আরজিকর কাণ্ড ঘটলো এবং আপনারা সমর্থ হলেন রাজ্যের সমস্ত স্তরের মানুষকে এক জায়গায় নিয়ে আসতে, কিন্তু 5 মাস পরে সেই মানুষগুলোই ছড়িয়ে ছিটিয়ে গেল, অর্থাৎ আন্দোলনটা টানা বাঁধলো না। এটা কি শাসকের শুধুই লাল চোখ, নাকি প্ল্যাটফর্মটাই দুর্বল ছিল? না, ব্যাপারটা যেটা বলার সেটা হচ্ছে যে একটা আন্দোলনের একটা বিজ্ঞান আছে, সায়েন্স আছে। আমরা যদি ইতিহাসে তো এই প্রথম আন্দোলন হয়েছে এরকম নয়, এর আগেও নানান আন্দোলন আছে। তো আমরা যদি সমস্ত আন্দোলনকে দেখি, আপনারা কেউ এইভাবে বলা সম্ভব নয় যে একটা আন্দোলন দিনের পর দিন, যুগের পর যুগ একই গতিতে একই তীব্রতায় চলছে। তাহলে এরকম ইতিহাসে কোথাও সাক্ষ্য নেই। তাহলে হচ্ছে যে সাক্ষ্য যেটা আছে সেটা হচ্ছে যে আন্দোলনের একটা সায়েন্স আছে। যেমন 9ই আগস্টে যদি এই ঘটনাকে কেন্দ্র করে আমি বিশ্লেষণ করি, তাহলে যদি দেখি তাহলে হচ্ছে যে 9ই আগস্ট যখন ঘটনা ঘটেছে, তার তখনকার যে তীব্রতা, তখনকার যে পালস, 14ই আগস্ট ভ্যান্ডালিজম যখন হয় তখন যে তীব্রতা, তখন যে পালস, সেই ঘটনাকে কেন্দ্র করে মানুষের একটা আবেগ। 14ই আগস্ট যখন রাত দখলের ডাক দেওয়া হয়, তাকে কেন্দ্র করে মানুষের একটা আবেগ। আর 4.5 মাস অতিবাহিত হওয়ার পর মানুষের একটা আবেগ। এই দুটো আগের আবেগের একটা তারতম্য আছে। তাহলে যে কোনো আন্দোলনও একটা বিজ্ঞান হিসেবে পরিচালিত হয়। তাহলে যদি একটা বিজ্ঞান হিসেবে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে তাহলে ওই সময়ের ওই ঘটনাকে, পরিসরকে কেন্দ্র করে আমরা কর্মসূচি নিই। যদি আমরা দেখেন লালবাজার অভিযান যখন করেছি, একটা মতো আছে তার পিছনে। উদ্দেশ্য আমরা লালবাজার অভিযান করি, আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি, তার একটা উদ্দেশ্য আছে। তাহলে সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি। তাহলে এইগুলো একটা একটা প্রেক্ষিতকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন, গড়ে ওঠা কর্মসূচি, সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়িত করার একটা রূপায়ণের প্রচেষ্টা। তাহলে সেই জায়গাকে কেন্দ্র করে এই যে আমরা বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনকে কেন্দ্র করে আমরা 9ই জানুয়ারি কলেজঘাট টু শ্যামবাজার মিছিলের ডাক দিয়েছি, এবং একদিনের অবস্থান, ওই দিনটা রাতটা অবস্থান কর্মসূচি ডাক দিয়েছি। তাহলে এই প্রেক্ষিতকে কেন্দ্র করে, এবং আমরা মানুষের সাথে যোগাযোগ, যে নাগরিক সমাজ যেভাবে আন্দোলনের পাশে থেকেছে, জুনিয়র ডাক্তাররা সেইটাকে সাড়া দিতে বদ্ধপরিকর। সেই জায়গা থেকে এই যে এই কনভেনশনে যেমন বা এই আলোচনাতে যেমন আমরা আসছি, সেরকম সারা জেলা জুড়েই আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি। হ্যাঁ, মানুষ সংগঠিত নয়, ঐক্যবদ্ধ নয়। মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের জায়গাতে ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ থাকতে অভ্যস্ত ছিল। কিন্তু এই আন্দোলন দেখিয়ে দিয়েছে, যদি আপনি খেয়াল করে দেখেন, এই আন্দোলনের একটা ইউনিক ফিচার হচ্ছে যে এই ধরুন, এই যে দ্রোহের বর্ষবরণ আপনারা গ্রুপ তৈরি করেছে, যার ব্যানারে আজকে এই প্রোগ্রাম, এই সাথে প্রথম যোগাযোগ হচ্ছে আজকে আমার। কিন্তু এই আন্দোলন যে শক্তি নিয়ে বহরমপুরে আন্দোলন করেছে, সেই শক্তিটা আরজিকরের ঘটনার সাথে পরিপূরক। সে এইখান থেকে প্রতিবাদ জানিয়ে, এইখান থেকে মোমবাতি মিছিল করে, এইখান থেকে প্রতিবাদের কণ্ঠকে জোরালো করে সে ওই আন্দোলনকে সম্পৃক্ত করতে পারছে, ওই আন্দোলনকে শক্তিশালী করতে পারছে। না, এইখানেই তো আপনি যে রাজনৈতিক কথা বলছেন, মানুষও রাজনৈতিক ব্যানারে চলে যাচ্ছে। শাসক কিন্তু এইটা বোঝাতে সমর্থ হলো সাধারণ মানুষকে যে আপনাদের ওই আন্দোলন ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা কি নয়? শাসক বলতেই পারে, শাসকের বলার নানান জায়গা আছে। যেটা মূলত প্রশ্ন সেটা হচ্ছে, এই যে দেখুন এইখানে যে মানুষগুলো একত্রিত হয়েছে, এইরকম আমি যদি দেখি বেহালা শখের বাজারে কাল প্রোগ্রাম, উত্তর মধ্য কলকাতাতে যে প্রাক্তনীদেরকে নিয়ে কেন্দ্র হয়েছে, লাইব্রেরির কিছু কর্মী এক্স রিটায়ার্ড করে গেছে, তারা চায়ের দোকান আড্ডা দিত, তাদেরকে নিয়ে তারা গ্রুপ তৈরি করেছে, এবং তারা তাদের মতন করে আন্দোলনটা করছে, এবং তারা ঐক্যবদ্ধ হচ্ছে। সবচেয়ে ইউনিক ফিচার হচ্ছে ঐক্যবদ্ধ। তাহলে আপনি যে প্রশ্নটা করছেন যে রাজনৈতিক শাসক দল কেন রাজনীতিকরণের কথা বলছে, শাসক দলের হয় কি, যদি আজকে একটা মিটিং বা মিছিল করতে গেলে আমাকে বাইক মিছিল যদি আমি করি, তাহলে পেট্রোল পাম্পের জন্য আমাকে একটা নেতারা চিটপুট দিল, আমি পেট্রোল পাম্পে দেখাবো, তেল পাবো এবং এই মিছিলে যোগ দেবো, বা বিরিয়ানির প্যাকেট দেবে যোগ দেবো, তাহলে সেরকম তো নয়। তাহলে এইখানে আপনি কিছু পাবেন না। আপনার এইখানে দাবি একটাই যে দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কিন্তু এইটাকে কেন্দ্র করে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, জেলায় জেলায়, বিভিন্ন গ্রামে গঞ্জে পাড়ায়, একটু মফস্বলে, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর যে সংগঠিত হচ্ছে, তাহলে এরা প্রকৃত রাজনৈতিক দলগুলো যেভাবে সাধারণ মানুষকে অনুসত্ব নিয়ে ছেলে খেলা করে, যে আমার মিছিলে আসবে আমি তোমাকে বিরিয়ানি দেবো, আমার মিছিলে যাবে আমি তেলে ট্যাঙ্কে দেবো, এখানে কেউ কিছু দিচ্ছে না তো। অথচ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তার বিবেকের কারণে, মনুষ্যত্বের কারণে। তাহলে এই আন্দোলন যে বিবেক এবং মনুষ্যত্বের সঞ্চারিত করেছে, সেই জায়গা থেকেই এই এই ছোট 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 মানুষ যদি তাদের শক্তি বুঝে নিতে চায়, তাহলে তো শাসকের পক্ষে সমস্যা হবে। শাসকের চোখটা এই দিকে। তাহলে শাসক এই জায়গাকে রাজনীতিকরণ বলে লাগাতে চাইছে, শুধুমাত্র মানুষ তার নিজের শক্তিটা
পেতে শিখছে, খাইতে শিখছে, এই যে সংঘবদ্ধ হতে শিখছে, এই যে আজকে যারা আলোচনা করছে তারা তো একটা জায়গায় সংঘবদ্ধ হচ্ছে। এখানে সাধারণ মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ আছে, তাদের নীতি নৈতিকতার জায়গা ছেড়েও একমাত্র কিছু দাবিতে তারা এক হতে পারছে। তাহলে এই দাবিতে যদি তারা এক হয়, তাহলে রাজনৈতিক দলের কাছে যাবে কেন? তাহলে এই যে আন্দোলন এই দিকটা তুলে দিয়েছে, এই জায়গাটাকে শাসক দল সবসময় ভয় পায়। সেই ভয়ের জায়গা থেকে একটা আন্দোলনকে মেলাইন করার অপচেষ্টা হিসেবে এই ধরনের কথা তারা বলছে বলে আমার মনে হয়। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো বোঝাপড়া হচ্ছে বলে কি আপনি প্রশ্ন করেন? হ্যাঁ, যেটা আপনি খুব ভালো কোশ্চেন করেছেন, যেটা হচ্ছে এইটা যে তদন্তের গতি প্রকৃতি কি। তাহলে এটা একদম আপনার প্রশ্ন থেকে যে আপনি শব্দবন্ধ তৈরি করেছেন, কলকাতা পুলিশ যেদিকে চোখ দেখিয়ে দিয়েছিল, সিবিআই সেই চোখ দিয়ে রাখছে। এই কথা যদি আপনি বলেন, এই কথা আজ 4.5 মাস অতিবাহিত হওয়ার পর আপনার যে শব্দবন্ধ, সেই শব্দবন্ধকে স্বীকার করে নিলেন, তাহলে এই কথা ঠিক। যে কলকাতা পুলিশ যদি কেন বলছেন এই কথা ঠিক, তাহলে এই কথা ঠিক। অভিযুক্তকে সঞ্জয় রায় 10ই আগস্ট গ্রেপ্তার হয়েছে, আজকে অভিযুক্তকে সেই সঞ্জয় রায়। অথচ আমরা যদি সিএসএফএল এর রিপোর্ট দেখি, সেই সিএসএফএল এর রিপোর্টের কি বলছে? সিএসএফএল এর বলছে যে সিন অফ ক্রাইম, যে সেই সেমিনার রুম, তার হওয়ার প্রবাবিলিটি কম, কারণ সেখানে ফাইটিং এবং স্ট্রাগলিং এর কোনো চিহ্ন নেই। আবার আমরা যদি ডিএনএ প্রোফাইলের রিপোর্ট দেখি এবং এমআইএমবি রিপোর্ট, যেটা মাল্টি ইনস্টিটিউশনাল একটা বোর্ড তৈরি করছিল সিবিআই, তাদের এই রিপোর্টগুলোকে পর্যালোচনা করার জন্য 11 এবং পরে 2 জন চিকিৎসককে কেন্দ্র করে তাদের যে অবজারভেশন, তাদের অবজারভেশনে আমরা যদি দেখি, তারা বলছে অ্যান্টি মর্টাম ইঞ্জুরি আছে নিয়ার অ্যাবাউট 14 থেকে 15টা। তাহলে অ্যান্টি মর্টাম বলতে মরা থাকে, তাহলে মরার আগে যদি কোনো মানুষের কাছে দেহে 15 থেকে 16টা ইঞ্জুরি থাকে, তাহলে সে স্ট্রাগল এবং ফাইটিং হবে না, এটা কোনোভাবে বিজ্ঞানসম্মত হতে পারে? তাহলে যদি এমআইএমবি রিপোর্ট আমাকে মানতে হয়, তাহলে তার সাথে যদি আজকে সিবিআই তদন্তকে এক ধাপে দেখতে হয়, তাহলে তো মিলছেন। আবার যদি আমাকে দেখতে হয় যে ডিএনএ প্রোফাইলের রিপোর্ট, তো ডিএনএ প্রোফাইলের রিপোর্টে পরিষ্কার ভাবে ইন্ডিকেট করছে, আমি নিজে সেই রিপোর্ট দেখেছি, আমি সেই রিপোর্ট ডিএনএ বিশেষজ্ঞদের কাছে বসে পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে আমি যে কথাটা আপনাকে বলছি সেটা হচ্ছে এইটা, যে আমরা শুরুর দিন থেকে তো একটা অনুমানের উপর বেশ করে আমরা বলছিলাম যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। কেন বলছিলাম? যে চেস্ট মেডিসিনের যে জায়গাটা, সেটা যদি দেখা যায় একটা ইউসেফ এরিয়া ক্রস করতে হচ্ছে, তারপর সে সেমিনার রুমে পৌঁছাতে পারে। তাহলে এই এতটা দীর্ঘ পথ অতিক্রম করা, যেখানে পেশেন্ট আছে, ওয়ার্ড আছে, সিস্টার আছে, নার্সিং স্টেশন আছে, 24/7 পরিষেবা দেওয়া হয়, সেখানে একজন ব্যক্তির পক্ষে ওই রকম একটা এতগুলো ইঞ্জুরি সহ ঘটানো, ক্রাইম ঘটানো কখনোই সম্ভব নয় বলে আমরা মনে করি। প্লাস একজন সিভিক ভলেন্টিয়ার যে অভিযুক্ত, তাকে রাজ্য সরকারের বাঁচানোর কি এমন তাগিদ করলো, যার জন্য সিবিআই প্রাইমারি চার্জশিটে বলছে যে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, ইনভেস্টিগেশন হাসাপ করার চেষ্টা হয়েছে, অথচ সাপ্লিমেন্টারি চার্জশিট সে দিতে পারছে না। 10ই ডিসেম্বর সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে কমিট করছে যে হ্যাঁ, আমি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, যার জন্য আমি টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছি, কিন্তু সেই চার্জশিট করবে না। তাহলে সেই চার্জশিট কোথায়? সিএসএফএল এর রিপোর্টে মাল্টিপল ডিএনএর প্রেজেন্স, এই কথা তো আমাদের কথা না, এটা তো সিএসএফএল এর রিপোর্ট বলছে। আবার যদি দেখি যে এফআইআর করতে এত দেরি হলো কেন, ওই এরিয়াকে কেন কর্ডন করা হলো না, প্রাইমারি চার্জশিটে এভিডেন্স এক্সট্রাকশনের কথা, ইনভেস্টিগেশনের হাসাপের কথা, এই সমস্ত গুলো আজকেও জানাই। আপনি যদি বলেন যে একজনের অভিযুক্ত সঞ্জয় রায়, তাহলে তার মোটিভ কি ছিল, তার উদ্দেশ্য কি, আপনি বলুন। তাহলে আজকে আপনি কোর্টে ট্রায়াল প্রায় শেষের কথা হতে চলেছে, কিন্তু আপনি এখনো মোটিভ বলতে পারছেন না। তাহলে আপনি কাকে আড়াল করতে চাইছেন? তাহলে আমি বলছি না যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যোগসাজশ আছে, আমি যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, সেই সিবিআই কে মনিটর করছে দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট। মানুষের যে আস্থা এবং ভরসার জায়গা, সেই সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থা প্রতি আছে। তাহলে আমার মতন আমাদের এই চিকিৎসক পড়ুয়াকে যদি কেন্দ্র করে আমাদের মতন চিকিৎসকদের অবস্থা, তাহলে একজন সাধারণ মানুষ বিচারে 4 জনে যাবে কোথায়? এই প্রশ্নটা উঠে আসছে, আপনার এই প্রশ্নের উত্তর। তা এই আন্দোলনের পাশাপাশি চেয়েছিলেন স্বাস্থ্য ক্ষেত্রটা বদলে যাবে, স্বাস্থ্য ব্যবস্থাটা বদলে যাবে, সেটা কি বদলানো করে? তাহলে এইখানে যেটা হচ্ছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা যদি দেখি, সে আন্দোলনের সময় কিছু জায়গায় সিসিটিভি বসে, কিছু রেস্টরুম তৈরি হয়েছে, এবং সবচেয়ে মানে ডিসঅ্যাপয়েন্টেড যেটা, সেটা হচ্ছে যে আন্দোলন যেই মুহূর্তে একটু স্তম্ভিত হয়েছে, আপনি যে শুরুতে যে কথা দিয়ে শুরু করেছিলেন যে আন্দোলনের ফেজ, সেই ফেজে যখন একটু স্তম্ভিত হয়েছে, দেখুন তাহলে আন্দোলনেই যে একমাত্র পথ, আন্দোলনেই পারে দাবি দাওয়া আদায় করে আনবে, এবং যেটুকু দাবি দেওয়া হয়েছে সেটুকু ওই আন্দোলনের ফেজেই হয়েছে। যদি আপনি দেখেন আন্দোলনের তীব্রতার সময় সুপ্রিম কোর্ট হিয়ারিং করছে 10 দিন 15 দিন পর, আজ সুপ্রিম কোর্ট হিয়ারিং করছে 3 মাস পর। আপনি যদি দেখেন সেই সময় রাজ্য সরকার সিসিটিভি ক্যামেরা দিচ্ছে, আজকে ওই আরজিকর মেডিকেল কলেজের ভিতরে যে এমার্জেন্সি
সেই বিল্ডিং এই সিসিটিভি সম্পূর্ণরূপে লাগানো হচ্ছে না, অথচ বাকি ক্যাম্পাস লাগানো হচ্ছে। তাহলে যেই মুহূর্তে আন্দোলনের ফেজ একটু দিলে, তাহলে সেই মুহূর্তে যেন আবার তাদের শাসকের তার দাঁত নাট বার করতে তারা ব্যস্ত। তাহলে আপনি যে প্রশ্ন করছিলেন সেই প্রশ্ন থেকেই এই কথা, এই কনক্লুশনে আসতে হয়। সেটা হচ্ছে এটাই যে আন্দোলনে যে একমাত্র পথ, এছাড়া অন্য কোনো পথ যে আর খোলা নেই। আমরা তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দেখে নিলাম, আমরা তো সুপ্রিম কোর্টের এই চেহারা দেখে নিলাম, আমরা তো কলকাতা পুলিশের চেহারা দেখে নিলাম, আমরা তো মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করে তার স্বাস্থ্য দুর্নীতি নিয়ে এনওসি দিচ্ছেন না কেন? 3 স্বাস্থ্য দুর্নীতি নিয়ে এনওসি। তাহলে বেড রেফারেল, স্বচ্ছ রেফারেল সিস্টেমের যে প্রশ্ন উঠে এসেছিল, সেই রেফারেল সিস্টেম আপনি করেছেন, কিন্তু তার মনিটরিং কোথায়? সেই জায়গা থেকে রেফারেল সিস্টেম তো এখন আপনি কংক্রিট দাঁড়াচ্ছেন। রেফারেল সিস্টেমের মূল স্তম্ভ কি? বেড সংখ্যা বাড়ানো। সেই বেড সংখ্যা নিয়ে আপনি কি ভাবছেন? আমরা তো ওই দাবিগুলো এমনি এমনি তুলিনি। তাহলে বেড সংখ্যা যদি বেশি হয়, সেখানে আপনার নার্সিং রিক্রুটমেন্ট করতে হবে, সেখানে আপনি জিডিএমও রিক্রুটমেন্ট করতে হবে, সেখানে আপনাকে ফ্যাকাল্টিদের যে শূন্যপদ সেই সংখ্যা বাড়াতে হবে। সেই উদ্যোগ আপনার কোথায়? তাহলে এইগুলো হচ্ছে প্রশ্নের জন্ম। তাহলে আন্দোলনে যে একমাত্র পথ, সেইটাই যে সঠিক পথ, সেটা এই আন্দোলন সাধারণ মানুষের চোখে দেখিয়ে দিয়েছে। কারণ সাধারণ মানুষ আন্দোলনের জেরেই কি বদলাবে বলে বিশ্বাস করেন যে অবশ্যই অবশ্যই। আর যদি আমরা আন্দোলন না করি, তাহলে এই জায়গা থেকে কোনো লাভ নেই। তাহলে যে বিবেকের যন্ত্রণা থেকে এই আন্দোলন যে মনুষ্যত্ব নৈতিকতা যদি মিনিমাম টুকু দিয়ে থাকে, তাহলে সেই নৈতিকতার জায়গা থেকেই বলতে হয় যে দুনিয়ার ডাক্তার হিসেবে আজকে যেমন আমাদের মুর্শিদাবাদ আসতে হচ্ছে, নাগরিক সমাজেরা যেভাবে এই আন্দোলনের পাশে ছিল, নাগরিক সমাজের নাগরিক চেতনা, ডাক্তারদের সম্মিলিত চেতনা, এর মাধ্যমে যে সংযুক্ত আন্দোলন গড়ে উঠবে, তারাই একদিন কমপ্লিট সুস্থ স্বাভাবিক পশ্চিমবাংলার কল্পনা তারাই করতে পারবে। লাস্ট প্রশ্ন, এই যে এই পরিস্থিতি, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেখা যাচ্ছে শাসক দল বলছে যে সমস্ত শিল্পী কুশীলব আপনাদের সঙ্গে ছিলেন সেই সময় আন্দোলনের ফেজে, সেই তাদেরকে আজকে অনুষ্ঠান বয়কট করবার সিদ্ধান্ত নিচ্ছে তৃণমূল। তাই নিয়ে দলের মধ্যে একটা দ্বিধাবিভক্ত তাদের মধ্যে হচ্ছে। তাহলে যারা দেখছে আমার হাতে মারছে না, ভাতে মারার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই সিদ্ধান্তকে তারা ভয় পাবে না, পিছিয়ে যাবে নাকি? হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে আন্দোলন যে নৈতিকতা মনুষ্যত্ব তৈরি করে, সেই মনুষ্যত্ব একটা উন্নত চেতনার উপর বেশ করে তৈরি করে। তাহলে ভয় পাওয়ার প্রশ্ন নেই। ভয় তো চিরদিনই ছিল, এর আগেও ভয় ছিল, এরপরও ভয় থাকে। কিন্তু এই ভয়কে কাটিয়ে এই নাগরিক সমাজ এই জায়গায় আলোচনা করছে, বিভিন্ন জায়গায় কনভেনশন করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে, এবং শাসককে দেখিয়ে দিয়েছে যে তারা কি করতে পারে। তাহলে শাসক তার মতন কাজ করতে পারে। কিন্তু আমার যেটা বলার এই ক্ষেত্রে, আপনার প্রশ্নের ব্যাপারে, যে ঘটনার যে সংবেদনশীলতা, ঘটনার যে সহমর্মিতা, যে নৃশংসতা, সেই নৃশংসতা মাথায় রেখে সরকারের যে মানবিকতার মুখ দেখানোর প্রয়োজন ছিল, সেইটা দেখতে পেলাম না। তিনি বলুন না, স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে এনওসি দেখ না, আপনি সিসি বয়কট করে কি করবেন? আপনার যেটা আইন সেটা করুন। আপনি স্বচ্ছ রেফারেল সিস্টেম তৈরি করুন। আপনি বেড যে কম আছে সেই তার অপ্রতুলতা দূর করুন। আপনি রিক্রুটমেন্ট করুন, নার্সিং সিস্টারদের রিক্রুটমেন্ট করুন। আজকে শিক্ষকরা রাস্তায় ধর্মদা ওয়াই চ্যানেলে পড়ে আছে, আপনি তাদের যোগ্য অযোগ্যের প্রার্থীদেরকে কমপ্লিট করুন। তাহলে আপনার যেখানে প্রয়োজন সেই কাজ আপনি করছেন না। ভয় দেখিয়ে সাময়িক কিছু হয়তো করা যেতে পারে, কিন্তু ভয় দেখে সুদূর প্রসারী কিছু করা সম্ভব, রাজ্য সরকারের পক্ষে সম্ভব। থ্যাংক ইউ।